হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। কবির সেই কথা কিংবা কবির সেই গান আমার মুক্তি আলোয় আলো, অথবা কবির আনন্দধারা বহিছে ভুবনে। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা সভ্যতার প্রতি। এই কবিতাটা কবির জীবনের এমন একটা সময় লেখা যখন আমাদের ভারতবর্ষ ইংরেজের হাতে একেবারে শাসনাধীন, আর ভারতবর্ষের এই পরাধীনতা কবিকে যন্ত্রণা দিচ্ছে, এবং সেই সঙ্গে ইংরেজ সরকার আমাদের ভারতবর্ষে সেই যে বাণিজ্য করতে এসেছিল প্রথম, তারপর ভারতবর্ষকে তাদের নিজেদের স্বার্থে এত বেশি যান্ত্রিক করে তুলছে। হ্যাঁ, আধুনিক নগর সভ্যতা গড়ে তুলছে তারা, কিন্তু সেই নগর সভ্যতার পাষাণ প্রস্থে কবি যেন নিজের প্রাণটা হারিয়ে ফেলতে বসেছিলেন, এবং কবির মনে হচ্ছিল মানুষ বোধহয় তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, তার মানবতা হারিয়ে ফেলছে, মানুষে মানুষে বোধহয় বিচ্ছেদ বেড়ে যাচ্ছে। এই নগর সভ্যতার যান্ত্রিকতা কবিকে খুব দুর্বল করে তুলেছিল, ব্যথিত করে তুলেছিল। কবি তাই জন্যই তার এই সভ্যতার প্রতি কবিতায় সেই যন্ত্রণার কথা জানালেন। কবি ফিরে পেতে চাইলেন সেই নগরকেন্দ্রিক সভ্যতা থেকে অনেক দূরের আরণ্যক সভ্যতাকে, সেই প্রথম যুগের সভ্যতা, সেই গার্হস্থ্য যুগের সভ্যতা, সেই বানপ্রস্থ যুগের সভ্যতা, যে সময় আমাদের সমাজে 4টে প্রথা ছিল। সন্ন্যাস, গার্হস্থ্য জীবনে মানুষ তার সংসার করত, কিন্তু তার সন্তানরা পড়াশোনা করত গুরুগৃহে থেকে। এ যেন একটা অদ্ভুত পরিবেশ। এবং সেই সময় তপবন, যে তপবনের চিত্র আমরা জানি সেই সময়কার, সেই তপবন, সেই প্রান্তর, সেই যে একটা চিত্র, সেই সময়কার চিত্র যেন কবিকে হাতছানি দিয়ে ডাকছিল। এবং তার প্রকাশও হয়তো পরবর্তীকালে কবি শান্তিনিকেতনে গিয়ে কিছুটা রাখার চেষ্টা করেছেন। আমরা জানি শান্তিনিকেতনে একটা খোলামেলা পরিবেশে কবি যে তার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, মানে একেবারেই খোলা প্রান্তরে। তোমরা যদি শান্তিনিকেতনে গিয়ে থাকো দেখবে এখনও তার চিহ্ন আছে, সেই টেবিল চেয়ারের মতো একদম শান বাঁধানো ব্যবস্থা, এবং গুরুদেবের বসার একটা আসন। গুরুদেব মানে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব নামেই পরিচিত ছিলেন সেই সময়। একটা অসাধারণ পরিবেশ, এবং সেই মুক্ত পরিবেশে পড়াশোনা করার একটা যে রীতি, সেটা শান্তিনিকেতনে কবি দেখিয়েছেন। কবি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এরকম একটা নগরকেন্দ্রিক কলকাতায়। তোমরা সবাই জানো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবির জন্ম হয়েছে, কিন্তু তবুও কবি সেই নগর জীবনকে যেন সহ্য করতে পারেননি। ইটকাঠের চাপে কবির দম একেবারে বন্ধ হয়ে আসছিল, এবং সেই সময় দাঁড়িয়ে কবি যে কবিতাটা লিখলেন সভ্যতার প্রতি, সেই কবিতাটার মূল কাব্যগ্রন্থ চৈতালি কাব্যগ্রন্থ। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই কবিতার অংশে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তথ্য আমি আমার আগে অন্য ভিডিওতে দিয়েছি। এছাড়াও তোমরা বহু জায়গায় রবীন্দ্রনাথের প্রচুর তথ্য পেয়ে যাবে, সেই নিয়ে সময় নষ্ট আজকে আমি আর করব না। আমরা ডাইরেক্ট কবিতায় চলে যাব। তাহলে শুরু করছি আমাদের আজকের কবিতা সভ্যতার প্রতি। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ প্রস্তর, হে নবসভ্যতা। কবি কার কাছে বলছেন? নবসভ্যতার কাছে বলছেন। নবসভ্যতা মানে নতুন সভ্যতা, আধুনিক সভ্যতা। এই যে কথা কবি বলছেন সেটা নবসভ্যতার প্রতি কবির এই বাণী। কবি বলছেন দাও ফিরে সে অরণ্য। নবসভ্যতাকে বলছেন যে তুমি আমার সেই পুরনো দিনের অরণ্যকে ফিরিয়ে দাও, যে অরণ্য কেটে ফেলে আজকে বড় বড় অট্টালিকা তৈরি করেছে মানুষ, যে অরণ্যকে সম্পূর্ণ ধ্বংস সাধন করে মানুষ আজকে নতুন জীবনে নগর সভ্যতাকে গড়ে তুলেছে। সেই নগর সভ্যতার কাছে কবির একটা খেদোক্তি, তুমি ফিরিয়ে দাও আমার অরণ্যের জীবন। লও এ নগর, এই নগরটা ফিরিয়ে নাও তুমি। লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর। আচ্ছা, লোষ্ট্র মানে ঢিল বা পাথর জাতীয় কিছু, আর কাষ্ঠ হচ্ছে কাঠ, এবং প্রস্তর মানে পাথর। বলছেন এই যে নগর সভ্যতা গড়ে তোলবার জন্য মানুষ যে লোহা, ইট, কাঠ, পাথর এই সমস্ত কিছু ব্যবহার করেছে, এই সমস্ত কিছু তুমি ফিরিয়ে নাও।
ফিরিয়ে দাও একেবারে পূর্ণ সুন্দর স্বচ্ছ মাটি, যে মাটির ভূমিতে দাঁড়িয়ে অরণ্যের জগতে সেই মুনি ঋষিরা বাস করত, সেরকম একটা সময়কে কবি কামনা করেছেন, প্রার্থনা জানিয়েছেন। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, কবি কাকে বলছেন নিষ্ঠুর সর্বগ্রাসী? সর্বগ্রাসী শব্দের অর্থ কি? যে সমস্ত কিছুকে গ্রাস করে, মানে নিয়ে নেয়, একেবারে আত্মসাৎ করে যাকে বলে। আর নিষ্ঠুর মানে একেবারে প্রাণহীন একটা সত্তা। কবি কাকে বলছেন এরকমটা? হে নিষ্ঠুর সর্বগ্রাসী, সেই নগর সভ্যতাকে বলছেন, সেই যন্ত্র সভ্যতাকে বলছেন। দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, কবি বলছেন সেই তপবনকে ফিরিয়ে দাও। তপবন শব্দটা খুব প্রাচীন গল্প গাথায় তোমরা পেয়ে থাকবে। যে তপবনে সেই ঋষি দুর্বাসার বাস, যে তপবনে বিভিন্ন মুনি ঋষিরা সুন্দর তাদের সেই গেরুয়া বসন পরে বেদ মন্ত্র পাঠ করতেন, একটা অদ্ভুত মাধুর্য। খুব ভোরবেলায় তারা স্নান করতেন, তারা পাখির ডাকে তাদের ঘুম ভাঙত, ফলাহার বা সামান্য কিছু আহারে তাদের জীবন কাটত। সেই তপবনের জীবন কবির কাছে আবার প্রিয় হয়ে উঠছে, কারণ কবি বুঝতে পারছেন যে এই যে নগর সভ্যতা, এর মধ্যে কতটা যান্ত্রিকতা বেশি। এখানে মানুষে মানুষে বন্ধন নেই, এখানে আর সেই সভ্যতা, এরকম একটা অদ্ভুত সভ্যতা, যে সভ্যতা মানুষকে মানুষের থেকে দূরে ঠেলে দেয়, যে সভ্যতায় পাখির গান শোনা যায় না, যে সভ্যতায় সম্পূর্ণ জীবনকে স্তব্ধ করে দেয়, যে সভ্যতায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই সভ্যতা কবি চান না। দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি। পুণ্য ছায়া মানে সেই সময় তপবনের প্রচুর গাছের তলায় মুনি ঋষিরা কী করতেন? ধ্যান করতেন, আর মানুষ ক্লান্ত পথিক সেই ছায়ায় বসে বিশ্রাম করত। সেই জীবন আজ আর নেই, মানুষ আর ছায়া খোঁজে না, মানে ছায়া পায় না, কারণ গাছ কেটে গড়ে তোলা হচ্ছে অট্টালিকা। সেই বড় বড় গাছ আর পাওয়াই যায় না, দেখতেই পাওয়া যায় না, সেই বড় প্রান্তর হারিয়ে যাচ্ছে। কবি তাই বলেছেন সেই পুণ্য ছায়া রাশি। পুণ্য কেন? সেই সাধু বা সেই মুনি ঋষিদের যে পুণ্য একটা, সেই সময় যে পুণ্যের সঞ্চারটা হয়েছিল, জগৎকে সেই পুণ্যের ভাগ দিয়েছিল মুনি ঋষিরা, সেই সময়ে কবি ফিরে যেতে চাইছেন। কবি সে কথাই বলছেন, পুণ্য ছায়া রাশি। গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। গ্লানিহীন দিনগুলি মানে গ্লানি ছিল না। মানুষ যখন কোনো অন্যায় করে, অপরাধ বোধ থাকে, তখন তার মধ্যে গ্লানি বোধটাও থেকে যায়, কিন্তু সেই দিনগুলোয় মানুষের মধ্যে অপরাধ প্রবণতা ছিল না, সেই কারণেই তার মনের মধ্যে কোনো গ্লানি ছিল না। মানুষ অপরাধ করতে জানতো না সেই সময়, তাই গ্লানিহীন ছিল সেই দিনগুলো। সেই সন্ধ্যা স্নান, সন্ধ্যা স্নান বলতে সেই মুনি ঋষিদের স্নানকেই বলা হচ্ছে সন্ধ্যা স্নান। তারা সন্ধ্যাবেলা স্নান করে সূর্য ডোবার আগে স্নান সেরে আবার তারা সামগান গাইতেন, সন্ধেবেলা ঈশ্বরের সাধনা করতেন, আরাধনা করতেন। সেই গোচারণ, গোচারণ ভূমি যেখানে রাখাল বালক তার গরু নিয়ে চড়াতে যেত। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর কবিতাটা যদি পড়ে থাকো বা শুনে থাকো, আমার চ্যানেলেই জন্মান্তর কবিতাটা আমি একসময় প্রকাশ করেছিলাম। সেই জন্মান্তর কবিতাতেও কবির কিন্তু সেই অভিব্যক্তি ফুটে উঠেছে। কবি সেই গোচারণ ভূমি চাইছেন, সেই শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে চাইছেন, সেই গোকুলের হৃদস্পন্দন শুনতে চাইছেন। অদ্ভুত একটা সময়, যে সময় মানুষ মানুষকে কাছে টেনে নিয়েছিল। সেই বাঁশির সুর, কৃষ্ণের যে বাঁশির সুর, সেই সুর যেন সমস্ত মানুষের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে তুলেছিল, একটা আত্মীয় হয়ে উঠেছিল মানুষ মানুষের। সেই সময় কবি ফিরে যেতে চাইছেন। কবি বলছেন সেই গোচারণ, অর্থাৎ গরু চারণের যে ভূমি, গো অর্থাৎ গরু, চারণ হচ্ছে চরে, গরু চরে যেখানে, সেই গরু চারণের জায়গা গোচারণ ভূমি। সেই শান্ত সামগান, সামগান হচ্ছে ঋক্সাম যজু অথর্ব, এই যে চারটে বেদ আছে তার সামবেদ হচ্ছে সঙ্গীতের অংশ, মানে ঈশ্বর সাধনার সমস্ত গানগুলো এখানে নথিভুক্ত করা হয়েছে। সেই সামবেদ, সেই সামগান গাইতো কারা? সেই মুনি ঋষিরা। সেই শান্ত সামগান, সেই গানগুলো শুনলে মানুষের সমস্ত মানে চিত্ত শান্ত হয়ে যেত, মানুষ যেন নিজেকে নিজের মধ্যে খুঁজে পেত, একটা শান্ত পবিত্রতা মানুষের মধ্যে ভরে উঠত। সেই শান্ত সামগান, সেই সময়কার কথা কবি বলেছেন। নিবার ধান্যের মুষ্টি, নিবার ধান্য, নিবার ধান্য বলতে কবি এক বিশেষ প্রকার ধানের উল্লেখ করেছেন।
এই ধান এখন আর পাওয়া যায় না, মানে পাওয়া গেলেও সেই ধানের নাম হয়তো বদলে গেছে, কিন্তু নিবার ধান এক বিশেষ প্রকারের উড়ি ধান। এই ধানের চাল থেকে মুনি ঋষিরা ভাত তৈরি করে খেত, মানে ফুটিয়ে খেত আর কি। এই চালগুলো খুব মোটা মোটা ছিল, লাল লাল রকম রঙের। সেই নিবার ধানের মুষ্টি, সেই নিবার ধানের মুষ্টি মানে এক মুঠো নিবার ধান যেটা খেত, এবং পুজোর সময় মানে যজ্ঞের সময় ওই নিবার ধানই মুঠো করে দান করতো সেই মুনি ঋষিরা, সেই কথা বলছে। বলকল বসন, বলকল মানে গাছের ছাল, গাছের ছালকে মানুষ তার বসন করে পড়তো সেই সময়, আসন হিসাবেও ব্যবহার করতো মুনি ঋষিরা। সেই বলকল বসন মানে সে একটা যুগের কথা কবি বলছেন, সেই যুগের একটা প্রকাশ আমাদের সামনে তুলে ধরছেন। সেই যুগটা কেমন ছিল সেটা বলতে গিয়ে কবি এই কথাগুলো বলছেন। বলকল বসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মানে নিজেরা নিজেদের মধ্যে, মানে সন্ধ্যের পর কিংবা যখন মানুষ জমায়েত হতো, মানে ওই মুনি ঋষিরা বা সেই সময়কার বৃদ্ধ বৃদ্ধারা সবাই যখন নিজেদের মধ্যে জমায়েত হতো, তখন একটা আত্মমাঝে নিত্য আলোচনা, একাত্মমগ্ন হয়ে যেত। বাইরের প্রকৃতি বা বাইরের মানুষের সমালোচনা নয়, সামগানের আলোচনা, ঋগ্বেদের আলোচনা, যজুর্বেদের আলোচনা, অথর্ববেদের আলোচনা, অথবা ঈশ্বর সাধনার কথা। এই সমস্ত একটা অন্যরকম পরিবেশ ছিল তখন। মানুষে মানুষে ভেদাভেদ ছিল না, হানাহানি ছিল না, মারামারি ছিল না, এত সমালোচনা ছিল না, এই সমস্ত কিছু ছিল না। এখন তো মানুষ দেখতেই পাও, মানুষ চারটে মানুষ এক হলেই অন্যের সমালোচনা, এই ব্যাপারটা তখন ছিল না। মানুষ মানুষকে ভালোবাসতে জানতো। মানুষের যে, আমাদের মানুষের মধ্যে দুটো রূপ থাকে, কুরূপ এবং সুরূপ, যাকে কুরূপা এবং সুরূপা বলে রবীন্দ্রনাথ তার চিত্রাঙ্গদা কাব্যে উল্লেখ করেছিলেন। এই কুরূপা এবং সুরূপা, এই যে সুরূপা, এই সুরূপার জাগরণ ছিল তখন, কিন্তু এখন কুরূপার জাগরণটা বেশি হয়ে গেছে মানুষের মধ্যে। এই কুরূপটা আমরা যদি চেপে রাখতে পারি তাহলে আমাদের একটা উত্তরণ ঘটে, কিন্তু আমরা পারি না। তাই কবি বলছেন এই নগর সভ্যতাকে ছেড়ে যদি সেই প্রাচীন যুগে চলে যাওয়া যায়, তাহলে সেই দিনগুলিতে মানুষ মগ্ন হয়ে আত্মমাঝে, নিজের মধ্যে, আত্ম মানে নিজের মধ্যে মত্ত হয়ে যেত, মগ্ন হয়ে যেত নিত্য আলোচন। কিসের আলোচনায়? ধর্মকথা আলোচনায়, অথবা এই ঋক্সাম যজু অথর্ববেদের আলোচনায়, কিংবা অন্যান্য প্রাচীন কোনো সাহিত্য কথা আলোচনায়। সেখানে কোনো জটিলতা ছিল না, একটা সাধারণ স্বচ্ছ জীবন ছিল। মহাতত্ত্বগুলি, মহাতত্ত্ব বলতে যে তত্ত্বমূলক কাহিনী, আমাদের যে পূর্বে সংস্কৃত কাব্য, সংস্কৃত গল্প, সেখানে অনেক তত্ত্ব কথা ছিল, সেই তত্ত্ব কথার আলোচনা করত মহামুনি ঋষিরা। সেই আলোচনার মধ্যে একটা স্নিগ্ধতা ছিল, একটা ভালোবাসা ছিল, এই কথাই কবি বলছেন। এরপরেই কবি বলছেন, পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। খুব সুন্দর কথাগুলো। মানে এর আগে কবি একটা কথা বললেন কি না, প্রাচীন কালের কথা, যে সময় নগর সভ্যতা গড়ে ওঠেনি, যান্ত্রিকতা মানুষকে গ্রাস করেনি। এবার কবি আসছেন এই যান্ত্রিক সভ্যতার কথায়, যে সময়টা কেমন, মানে সেই যন্ত্র সভ্যতার যুগটা কেমন। পাষাণ পিঞ্জরে তব, তব বলে এখানে কাকে উল্লেখ করলেন? নগর সভ্যতাকে। পাষাণ পিঞ্জরে, পাষাণ মানে পাথর যাকে বলে, পাথর, আর পিঞ্জর মানে খাঁচা। পাষাণ পিঞ্জর মানে পাথরের যে খাঁচা, সেই কথা কবি বলছেন। পাষাণ পিঞ্জরে তব, পাষাণ পিঞ্জর শব্দটা কেন ব্যবহার করলেন? এই যে নগর সভ্যতা, ইট কাঠ পাথরের বড় বড় অট্টালিকা যে উঠেছে, সেখানে যে বড় বড় দেওয়াল, সেই দেওয়াল যেন শুধু এদিক আর ওদিককে আলাদা করেনি, মানুষকে যেন মানুষের থেকে আলাদা করে দিয়েছে, এটাই কবি বলতে চাইছেন। সেই দেওয়ালের মধ্যে দরজা বন্ধ করলে মানুষ একা, বাইরের জগৎ থেকে পৃথক হয়ে যাচ্ছে, এরকম একটা সভ্যতার কথা কবি বলেছেন। বলছেন, পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। এই অংশটা খুব তাৎপর্যপূর্ণ। কবি বলছেন যে এই যে নগর সভ্যতা, এই নগর সভ্যতায় মানুষের বিলাসিতা অনেক বেড়ে গেছে, মানুষ বিলাসিতার সামগ্রী পেয়েছে, মানুষ অনেক, রাজভোগ শব্দটা হচ্ছে রাজার ভোগ। রাজভোগ শব্দের আভিধানিক অর্থ কি না, রাজার ভোগ। এখানে রাজভোগ শব্দটা ব্যবহার করা হয়েছে কি অর্থে না,
রাজার মতো বাস করার জন্য যে সামগ্রী, বিলাসিতার সামগ্রী, আহার্যের সামগ্রী, যে সামগ্রীগুলো আমরা এখন পাই, মানে নাগরিক জীবনে মানুষ যে আধুনিক জিনিসপত্র ভোগ করছে তাকে কবি রাজভোগ বলে উল্লেখ করেছেন। আর এক দিক থেকে কবি বলতে চাইছেন যে সেই পরাধীন ভারতবর্ষকে, মানে যে সময় ভারতবর্ষে মানুষ পরাধীনতার মধ্যে বাস করছিল, পরাধীনতার গ্লানি একদিকে ভারতবর্ষকে ছেয়ে ফেলেছিল, কিন্তু ঠিক সেই সময় এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ভারতবাসী এই ইংরেজ প্রভুত্বকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কারণ কি, তারা তাদের জীবনটাকে আরও বেশি সুন্দর করতে পারছিল, ভালো সুবিধা পাচ্ছিল, তাদের অর্থ বেড়ে গেছিল, তাদের প্রতিপত্তি বেড়ে গেছিল, রাজভোগ অর্থে সেই প্রতিপত্তি, সেই সুযোগ সুবিধা সেগুলো বেড়ে গিয়েছিল। কবি সেই মানুষগুলোকে সচেতন করতে চেয়েছেন। কবি বলতে চেয়েছেন, তারা এই যে কবি বলছেন যে রাজভোগ চাই না, এই রাজভোগ চাই না বলতে কবি বলতে চাইছেন যে ওই মানুষগুলো যেন এই একই কথা বলে, অর্থাৎ ভারতবর্ষের সকল মানুষকে কবি ইংরেজ বিরোধী শক্তিতে পরিণত করতে চাইছেন। কবি বুঝতে পারছেন যে আমাদের ভারতবর্ষ যদি খুব তাড়াতাড়ি স্বাধীনতা না পায়, তাহলে আমাদের ভারতবর্ষকে যে শস্য শ্যামলা, সুজলা সুফলা শস্য শ্যামলা এই যে রূপ, সেই রূপটা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। প্রাষাণ পিঞ্জরে, মানে একেবারে নগর সভ্যতায় মানুষ নিজেকে ঘিরে ফেলবে, সেখানে মানুষ কিন্তু সেই প্রাচীন যুগটাকে হারিয়ে ফেলবে, এবং সেই দিনটা কখনোই কবির কাঙ্ক্ষিত নয়, এবং সেই দিনটা কখনোই মানুষের ভালো করতে পারে না, এটা কবির বিশ্বাস। তাই কবি বলছেন নাহি চাহি নিরাপদে, মানে নিরাপদ জীবন, নিরাপদে বলতে এখানে ইংরেজের যে ছত্রছায়া তাকে বলা হচ্ছে, মানে যে মানুষগুলো সেই সময় তো ইংরেজদের হয়ে যারা বিভিন্ন কাজ করতো বা ইংরেজদের তোষামত করতো, তাদের বিভিন্ন উপাধিও দিয়ে দিত ইংরেজ সরকার। তোমরা বিভিন্ন গল্পে, বিভিন্ন উপন্যাসে এ কথা আগেও পড়েছো, বিভিন্ন মুভিতে দেখেছো যে এরকম বিভিন্ন রকম উপাধি দিত সরকার, রায়চৌধুরী, যে খেতাবগুলো দিত। বলছে সেই খেতাবগুলো নিয়ে বা সেই রাজভোগ খেয়ে এই নিরাপদ আশ্রয়, মানে ইংরেজ সরকারের নিরাপদ আশ্রয়টা কবি কামনা করেন না, কবি চান না। চাই স্বাধীনতা, কবি পরিষ্কার ভাষায় বলছেন স্বাধীনতা চাই, অর্থাৎ কারোর অধীনে আমরা আর বাস করব না, স্ব অধিকার চাই, নিজস্ব অধিকার চাই। কবি আসলে জানতেন, বুঝতেন যে ভারতবর্ষের মানুষ কখনোই দুর্বল নয়, ভারতবর্ষের মানুষের মধ্যে বিবিধ গুণ আছে। এই ভারতবর্ষ বিভিন্ন মানুষের একটা মিলন মেলা যাকে বলে, সেখানে বহু জাতের বহু মানুষ এখানে আছে। কবি জানতেন প্রত্যেক মানুষ আপন শক্তিতে বলীয়ান, কিন্তু মানুষগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, লোভী হয়ে পড়ছে, মানুষ তার মনুষ্যত্বকে হারিয়ে ফেলছে। কবিতাই বলছেন সেই মনুষ্যত্বকে আবার ফিরে পেতে হবে, মানবতাকে অর্জন করতে হবে। সেই স্বাধীনতাকে যদি আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করে তুলতে পারি, ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে দূর করতে পারি, তাহলে আমরা আবার সেই মানব সভ্যতাকে তুলে আনতে পারবো, সেই মনুষ্যত্বকে ফিরে পেতে পারবো। চাই পক্ষের বিস্তার, পক্ষ শব্দের অর্থ হচ্ছে ডানা, পক্ষ শব্দের আভিধানিক অর্থ ডানা। এখানে কবি বলছেন চাই পক্ষের বিস্তার, অর্থাৎ মানুষ তো পাখির মতো ডানা মেলে উড়ে যেতে পারে না, কিন্তু পক্ষের বিস্তারটা বলার অর্থ কবি বলছেন চরৈবেতি মন্ত্রীমুখর জীবন সদা গতিশীল, সেই একই কথা, হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। কবির সেই কথা, কিংবা কবির সেই গান আমার মুক্তি আলোয় আলো, অথবা কবির আনন্দধারা বহিছে ভুবনে, এই যে কবির গানগুলো, এই সমস্ত কিছু কবি যেন প্রাণকে নিজের মধ্যে বহন করতে চাইছেন, সারা জগৎকে উপলব্ধি করতে চাইছেন। কবি বলছেন চাই পক্ষের বিস্তার, অর্থাৎ ডানা মেলে উড়ে যাওয়ার কথা নয়, কবি বলছেন যে চোখের ডানা মেলে আমাদের জ্ঞান চক্ষু উন্মোচন করার কথা বলছেন। কবি চোখটা মেলে তাকাতে বলছেন। কবি বলছেন জগৎকে চিনতে, সেটা শিক্ষার মাধ্যমেও হতে পারে, ঘর থেকে দুপা বেরিয়েও হতে পারে। কবি এই কথাই বলতে চাইছেন যে আমাদের বিস্তারিত জীবন লাভ করতে হবে। আমাদের মনটাকে যদি আমরা অন্ধকূপের মধ্যে, কূপমণ্ডুক জীবন আমরা কাটাই, কূপমণ্ডুক শব্দের অর্থ কি না, কুয়োর ব্যাং, আমরা যদি সেই কুয়োর ব্যাং হয়ে বেঁচে থাকি, তাহলে কুয়োর ভেতরকার সেই জটিলতা, সেই অন্ধকার ছাড়া আমাদের জীবনে আলোর সন্ধান কোনোদিন আসবে না।
কাজেই আমাদের কূপমণ্ডূক হয়ে বসে থাকলে চলবে না, আমাদের পক্ষকে বিস্তারিত করতে হবে, আমাদের মনটাকে ছড়িয়ে দিতে হবে বহু দূরে, যেখানে বহু সভ্যতার যুগ, মানে সেই প্রাচীন সভ্যতার যুগ অথবা এই ভারতবর্ষের বাইরের সভ্যতার যুগ, সেই সমস্ত দিকে তাকাতে হবে, যেখানে নগর সভ্যতা মানুষের জীবনকে ধ্বংস সাধন করেনি, সেদিকে তাকাতে হবে। কবি সেই দিকে তাকাতে বলছেন। বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, বক্ষে ফিরে পেতে চাই তার মানে ফিরে পাওয়া, তার মানে আমার একটা কিছু ছিল কিন্তু হারিয়ে গিয়েছিল, তাকে আবার ফিরে পাওয়ার কথা কবি বলছেন। মানুষ তো ফিরে পায় তখন যদি সেটা হারিয়ে যায়, তাই না? এখানে কবি সে কথাই বলছেন। কবি বিশ্বাস করেন মানুষের, ভারতবাসীর মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে, যে শক্তি, যে সাহস আর কোনো দেশের মানুষের মধ্যে আছে কিনা কবির জানা নেই, কিন্তু ভারতবাসীকে নিয়ে কবি গর্বিত। কবি জানেন ভারতবাসীর মধ্যে যে তেজ আছে, যে শক্তি আছে, সে অদ্ভুত। সেই শক্তির জাগরণ যদি কোনো দিন ঘটে, ভারতবাসী যদি এক হয়, তাহলে গোটা ইংরেজ শক্তির কাছে সে কোনোদিন হেরে যেতে পারে না, সে জয়ী হবে একদিন। কবি তাই বলছেন, বক্ষে ফিরে পেতে চাই সেই শক্তি, যে শক্তি মানুষ হারিয়ে ফেলেছে নগর সভ্যতার জীবনযাপনে, যে শক্তি মানুষকে দূরে নিয়ে চলে গেছে, যে শক্তি মানুষ আর মানে নিজের মধ্যে দেখতে পায় না, সেই শক্তির পুনর্জাগরণ করতে হবে। কবি এটাই বলছেন। পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন। কোন বন্ধন ছিঁড়ে ফেলতে চাইছেন কবি? পরাধীনতার বন্ধনকে ছিঁড়ে ফেলতে চাইছেন। পরাণে মানে প্রাণে, পরাণ শব্দটা একটা পদ্যরূপ, প্রাণ শব্দের পদ্যরূপ। বলছে পরাণে স্পর্শিতে চাই, আমার প্রাণে আমি স্পর্শ করাতে চাই। কার স্পর্শ করাতে চাই? বহির বিশ্বের স্পর্শ, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। আমাদের জগৎটা অনন্ত, মানে যার কোনো শেষ নেই, সেই অনন্ত জগতের হৃদয় স্পন্দন। সেই জগতের মধ্যে একটা হৃদয় আছে, ধুকপুক শব্দ হয় সেখানে, সেখানে পাখির ডাক আছে, সেখানে কলহল আছে, সেখানে নদীর কুলুকুলু শব্দ আছে, সেখানে বাতাসের ঝিরঝির শব্দ আছে, সেখানে একটা অদ্ভুত শান্তি আছে। কবি সেই শান্তির জগৎকে স্পর্শ করতে চাইছেন নিজের মন দিয়ে। বলছেন আমার মনের মধ্যে আমি সেই শব্দগুলো পেতে চাই, সেই জগৎটাকে স্পর্শ করতে চাই, সমস্ত বন্ধন ছিঁড়ে ফেলে, আমার পরাধীনতার বন্ধনগুলো ছিঁড়ে ফেলে পায়ের শিকল থেকে মুক্ত হতে চাইছেন কবি। পরাধীনতা মানে তো শিকলে বদ্ধ অবস্থা, কবি সেই শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছেন। এটাই আমাদের এই কবিতার বিশেষ বিষয়বস্তু। তাহলে এই কবিতাটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, এবং কবিতাটা খুব সহজ একটা কবিতা, কিন্তু এই সভ্যতার প্রতি কবিতাটা তোমাদের কাছে যদি মনে হয় কঠিন, তাহলে কিন্তু তোমরা ভুল করবে। কবিতাটা তোমরা যদি খুব ভালো করে পড়ো, দেখবে কবিতায় 3টে ভাগ আছে। 3টে ভাগ কি? এক, কবি একটা সময়কে ফিরে পেতে চাইছেন, সেই সময়টা কি, কবি কার কাছে আকুতি জানাচ্ছেন, সেরকম একটা বিষয়, এই একটা বিষয় আছে। আর আছে প্রাচীন সভ্যতার একটা রূপের প্রকাশ, সেই সময়টা কেমন ছিল, সেই সময়টার দিকে কবি আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন। তারপরে একটা দিক আছে বর্তমান নগর কেন্দ্রিক যান্ত্রিক সভ্যতা। এই যে একটা চিত্র কবি চিত্রিত করেছেন কবিতার মধ্যে, এই 3টে ধাপকে যদি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো সভ্যতার প্রতি কবিতা, তাহলে তোমাদের কাছে খুব ইজি কবিতা হবে, এবং তোমরা কবিতা থেকে সম্পূর্ণ ফুল মার্কসটা তোমরা অবশ্যই তুলে নিতে পারবে। তাহলে চলো, সভ্যতার প্রতি কবিতা আমরা আজকে এখানেই শেষ করছি। এরপর খুব তাড়াতাড়ি আমি সভ্যতার প্রতি কবিতার প্রশ্নোত্তর নিয়ে ফিরে আসব। খুব ভালো থেকো, আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবে।